নমস্কার। হারহীন কাহিনীতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য চন্দ্ররূপ ব্যানার্জির লেখা সহদেবপুরের বিভীষিকা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু হতে চলেছে সহদেবপুরের বিভীষিকা। ইদানিং সহদেবপুরে পাঁচটা রহস্যময় খুনের ঘটনা ঘটে গেছে। প্রতিটা মৃতদেহই আবিষ্কৃত হয়েছে পাত খাওয়া, যেন কোনো হিংস্র প্রাণী খুবলে খেয়েছে সেগুলো। এই গোটা এলাকায় একটা আতঙ্কের বাতাবরণ ছড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে গ্রামের আশেপাশে কোনো জঙ্গল নেই যে সেখান থেকে কোনো হিংস্র প্রাণী আসবে। এছাড়াও পুলিশ গোটা এলাকা তন্ন করে খুঁজেও কোনো হিংস্র পশুর সন্ধান পায়নি। তাই তদন্ত চলাকালীন ফাঁড়ি থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাতে কেউ বাড়ির বাইরে না বেরোয়, আর একান্তই যদি বেরোতে হয় তাহলে যেন কয়েকজন মিলে বেরোয়। সুমন্ত অফিসের কাজে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গেছিল, তবে ফোন মারফত সে খবর পেয়েছিল গ্রামে ঘটতে থাকা খুনগুলোর বিষয়ে। তাই চেষ্টা করেছিল সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে যাওয়ার, কিন্তু ট্রেনটা লেট করায় সেটা আর সম্ভব হলো না। অগত্যা অন্ধকারকে সঙ্গী করে সে গ্রামের আলপথ দিয়ে একাই হেঁটে বাড়ি ফিরছিল। এমনিতেই ট্রেন লেট করার জন্য মেজাজ খিঁচড়ে ছিল। গভীর রাত হওয়ায় ততক্ষণে রাস্তা শুনশান হয়ে গেছে, কেউ কোথাও নেই। পথের দুপাশে থাকা চাষের জমি থেকে একটানা ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ ওঠায় রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো আধো অন্ধকারে এক একটা দৈত্য মনে হচ্ছে যেন। রাত বেশি হওয়ায় সুমন্ত তাড়াতাড়ি পা চালাচ্ছিল। এমন সময় পিছনে একটা খসখস শব্দে সুমন্ত দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে তাকাতে কোনো কিছুই চোখে পড়ল না তার। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলো সে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার খসখস শব্দের সাথে চাপা গর্জন শুনতে পেল সুমন্ত। ভয়ে পিছন ফিরে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল সুমন্তর। চাঁদের আলোয় আশপাশের এলাকা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। তাই হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে থাকা প্রাণীটাকে বেশ স্পষ্টই দেখতে পেল সুমন্ত। এরকম বীভৎস ততোধিক ভয়ঙ্কর দর্শন প্রাণী সে আগে কোনো দিন দেখেনি। দীর্ঘদেহী প্রাণীটার সারা দেহ কালো লোমে ঢাকা। মুখের আদলটা অনেকটা নেকড়ের মতো। চোয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে ধবধবে সাদা দুটো সদন্ত। চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিমান বিভীষিকাকে দেখে সুমন্ত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপরই আশপাশ থেকে ধেয়ে আসা একটা অজানা আতঙ্ক তাকে চেপে ধরল। কিছুক্ষণের জন্য মা বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল তার। বড় ইচ্ছে করলো বাড়ি ফিরে আবার মায়ের কোলে মাথা রেখে শুতে, বাবার সাথে একসাথে খেতে বসে হাসাহাসি করতে। ইতিমধ্যে জন্তুটা আস্তে আস্তে সুমন্তর দিকে এগিয়ে আসছে। সুমন্ত প্রাণ বাঁচাবার একটা শেষ চেষ্টা করল। সামনে পড়ে থাকা একটা ইটের টুকরো সজোরে ছুঁড়ে মারল জন্তুটার দিকে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো না। আর বোধহয় শেষ রক্ষা হলো না। সুমন্ত আর কিছু করার আগেই দানবটা সুমন্তর ওপর ঝাঁপিয়ে পড়ল। একটা আর্তনাদ শুধু বেরিয়ে এলো সুমন্তর গলা দিয়ে, যা রাত্রির অন্ধকারে নিস্তব্ধতাকে খান করে দিল। জন্তুটা আরেকটা নতুন শিকার পাওয়ার উল্লাসে উন্মত্ত হয়ে তার তীব্র ধারালো নখের দ্বারা দেহটাকে ছিন্ন ভিন্ন করতে লাগলো। জনশূন্য রাত্রে এই বিভৎসতার সাক্ষী রইল কেবলমাত্র
প্রকৃতি। গত রাত্রের আরও একটা খুন পুলিশের দুশ্চিন্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই নিয়ে গত 2 সপ্তাহে 6টা একই ঘটনা ঘটে গেল, আর পুলিশ এখনো পর্যন্ত কিছুই করতে পারল না। সকাল থেকে গ্রামবাসীরা ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে দিয়েছে, তাদের নিরাপত্তার প্রশ্ন তুলে। ফাঁড়ির ভিতরে ওসি সুভাষবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনিও তার প্রায় দীর্ঘ 24 বছরের কেরিয়ারে বোধহয় এতটা হতাশ হননি। এতগুলো খুন হয়ে গেল, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। একটা প্যারালাইসিস রোগীর মতো তাকে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এমন সময় একটা লোক দৌড়ে এসে ওসির সামনে এসে দাঁড়ালো। তার পিছন পিছন কনস্টেবলও ছুটে এলো। ওসি কনস্টেবলের দিকে তাকিয়ে বেশ রাগত স্বরে বললেন, আমি কাউকে আমার কাছে আসতে দিতে মানা করেছিলাম, তবু ওই লোকটি কিভাবে ঢুকে এলো ভেতরে? কনস্টেবল আমতা আমতা করে বলল, মানে আগে স্যার আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আমাদের হাত ছাড়িয়ে আপনার কাছে ছুটে চলে এলো, বলল খুব জরুরি দরকার আছে। সুভাষবাবু আর চোখে একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে তাকে ইশারায় বসতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, তা আপনার কি এমন জরুরি দরকার? ভদ্রলোক হাত জোর করে নমস্কার করে বললেন, আগে আমার নাম অব্যয় বিশ্বাস, থাকি কলকাতায়, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি এই গ্রামে ইদানিং ঘটে যাওয়া ঘটনাগুলোর সম্পর্কে পেপারে পড়ে আপনার কাছেই ছুটে এলাম, যদি কোনো সাহায্য করতে পারি। সুভাষবাবু তাচ্ছিল্যের স্বরে বললেন, তা কীরকম সাহায্য করবেন আপনি? অব্যয় বিশ্বাস অল্প হেসে বলল, বড়বাবু, কাউকে কোনোদিন ছোট মনে করবেন না। আমি কিন্তু একমাত্র ব্যক্তি যে এই মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা রহস্য এবং তার সমাধান জানি। সুভাষ এবার রেগে উঠে বললেন, কি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন? আসল কথা বললে বলুন, নইলে প্লিজ এবার আসুন আপনি। আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আহা, রেগে যাচ্ছেন কেন? আমি সত্যিই বলছি, এই রহস্য ভেদ করার ক্ষমতা একমাত্র আমারই আছে। বড়বাবু এবার একটু থেমে বললেন, কেমন? অব্যয় বিশ্বাস বলল, আচ্ছা, আপনারা কি প্রত্যেকটা ডেড বডির আশপাশটা ভালো করে লক্ষ্য করেছেন? হ্যাঁ, অবশ্যই। কেন বলুন তো? পায়ের ছাপ বা কোনো লোম এরকম কিছু পেয়েছেন? হ্যাঁ, তা পেয়েছি, কিন্তু আপনি... ওসিকে থামিয়ে দিয়ে অব্যয় বললেন, আমি কিভাবে জানলাম সেটা আমি পরে বলবো, আপনি আগে উত্তরটা দিন বড়বাবু। আপনি যে 2টি জিনিসের কথা জিজ্ঞেস করলেন সেই 2টি জিনিসেরই সন্ধান আমরা পেয়েছি। এমনকি লোমের ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে সেটা পুরোপুরি নেকড়ের গায়ের লোমের সাথে মিলে যাচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পায়ের ছাপটা কিন্তু সাধারণ নেকড়ে বাঘের পায়ের ছাপের তুলনায় অনেকটা বড়। আর এই গ্রামের আশেপাশে এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে কোনো নেকড়ে আসতে পারে। অব্যয় বিশ্বাস তার রহস্যময় হাসি হেসে বলল, এটা কোনো নেকড়ের কম্ম নয় যে আপনারা তাকে খুঁজে পাবেন। তবে হ্যাঁ, আবার নেকড়েরই কাজ বলতে পারেন। মানে আপনি কী বলছেন এসব? কিছুই বুঝতে পারছি না। নেকড়ের কাজ নয়, আবার নেকড়েরই কাজ? হেঁয়ালি না করে কি বলতে চান পরিষ্কার করে বলুন না। আচ্ছা, আপনি ওয়্যার উলফ সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, ওই সিনেমাতে দেখেছি বার কয়েক, কিন্তু এখানে আবার ওয়্যার উলফ কোত্থেকে চলে এলো? আমি যদি বলি এই মৃত্যুগুলোর পিছনে রয়েছে কোনো ওয়্যার উলফের মতো প্রাণী, আপনি কি আমার সাথে মজা করছেন? মজা? হা হা করে হেসে উঠল অব্যয় বিশ্বাস। তারপরই মাথাটা বড়বাবুর মুখের সামনে নামিয়ে এনে বলল, আপনার কি মনে হয় আমি সুদূর কলকাতা থেকে এখানে নিছক মজা করতে এসেছি? মজা নয় তো কি? আপনি দিনে দুপুরে ফাঁড়িতে বসে আমাকে বলছেন একটা কাল্পনিক প্রাণী
বাস্তবে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর মানুষ মারছে? দেখুন, বিশ্বাস করা বা না করা আপনার ওপর, কিন্তু এটুকু বলতে পারি আপনার কোথাও গিয়ে খটকা লাগছে না যে প্রতিটা মৃতদেহ যেভাবে খুবলে খাওয়া হয়েছে বা সেগুলোর আশেপাশে নেকড়ের লোম, পায়ের ছাপ পাওয়া গেছে, সেটা অস্বাভাবিক এই গ্রামে, যেখানে আশেপাশে কোনো জঙ্গল পর্যন্ত নেই? সুভাষ কোনো উত্তর দিলেন না প্রথমে। তিনি ভাবলেন, সত্যিই তো, এই বিষয়ে তিনিও তো কম ভাবেননি। কিছুক্ষণ চুপ করে থেকে সুভাষ জিজ্ঞেস করলেন, কিন্তু এও কি সম্ভব? সম্ভব, সম্ভব, সবই সম্ভব। ওই প্রাণী মানে ওই খুনি আসলে এক অভিশপ্ত জানোয়ার। বহু বছর পর ওর ঘুম ভেঙেছে। ধীরে ধীরে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাবে ওর খিদে। কি বলছেন? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, কোনো পথ নেই এই ধ্বংসলীলা বন্ধ করা? আছে, আছে, আর সেই পথ একমাত্র আমিই জানি। কীরকম? তবে শুনুন, আপনাকে তো আমি আগেই বলেছি যে আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তাদের অনেকেই শখের শিকারী ছিলেন। বিশেষ করে আমার প্রপিতামহ তার অব্যর্থ লক্ষ্যভেদের জন্য বিখ্যাত ছিলেন। বহু হিংস্র প্রাণীদের শিকার করতেন তিনি একা। একবার গ্রামে এক অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। কোনো এক হিংস্র প্রাণীর উপদ্রবে বহু নিরীহ মানুষের মৃত্যু ঘটতে থাকে। প্রজাদের অনুরোধে আমার প্রপিতামহ প্রাণীটিকে হত্যার তোড়জোড় শুরু করেন। অবশেষে সময় দেখে একদিন রাতের দিকে গ্রামের শেষ প্রান্তে গাছের ওপর মাচা বেঁধে শুরু করলেন প্রতীক্ষা। নিচে টোপ হিসেবে দিলেন একটি জ্যান্ত ছাগল। গভীর রাতে সে এলো। সুযোগ পেতেই তিনি প্রাণীটির মাথা লক্ষ্য করে গুলি চালালেন। গুলিটা গিয়ে মাথায় লাগলো, কিন্তু প্রাণীটির কিছুই নাকি হলো না। সে চকিতে গাছের ওপর মাচায় বসে থাকা আমার প্রপিতামহের দিকে লাফ দিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় বাঁ হাতে একটা আঁচড় দেওয়া ছাড়া আর কিছু করতে পারেনি। তিনি কোনো রকমে অন্ধকারে পালিয়ে বাঁচেন সেদিন। পরের দিন সকালে তিনি তার গুরুদেবের আশ্রমে গিয়ে সব কথা খুলে বলেন এবং এর প্রতিকার চান। তার গুরুদেব ছিলেন অত্যন্ত ক্ষমতাবান এবং উচ্চস্তরের একজন সাধক। গুরুদেব তাকে বলেন, ওই প্রাণী আদতে এক অভিশপ্ত দানব। যদি ওকে আটকানো না যায় তবে গ্রামকে গ্রাম উজাড় করে দেবে ওই দানব। গুরুদেব নিজের সাধনলপ্ত শক্তির সাহায্যে একটি মন্ত্রপুত ছুরি প্রস্তুত করে সেটা আমার প্রপিতামহের হাতে তুলে দেন এবং বলেন, ছুরিটি একমাত্র দানবটির বুকে হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিতে পারলেই তাকে হত্যা করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্রপিতামহ ছুরিটা হৃৎপিণ্ড বরাবর গাঁথতে পারেননি। ওই প্রাণী তাকে নির্মমভাবে হত্যা করেছিল। তবে ওনার মৃত্যুর পর অদ্ভুতভাবে ওই দানব যেন উধাও হয়ে গেছিল কোথাও। বন্ধ হয়েছিল হত্যালীলা। কিন্তু এই কদিন কাগজ পড়েই আমার সন্দেহ হয়েছিল, তাই আমি ছুটে এলাম এত দূরে। আর ওই দানবকে মারার অস্ত্র মানে ওই পবিত্র ছুরিটা এখনও রয়েছে আমাদের কাছে। সুভাষ বললেন, কিন্তু একটা সামান্য ছুরি দিয়ে ওই হিংস্র প্রাণীকে মারতে যাওয়া রিস্কি হয়ে যাবে। আপনি অনুমতি দিলে আমি রাজি আছি বড়বাবু। আমার কোনো পিছুটান নেই। যদি আমি মারাও যাই, চোখের জল ফেলার মতো তিনকুলে আমার কেউ নেই। না না, একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে এই কাজ করতে দিতে পারি না। কিন্তু বড়বাবু, আপনার যে সংসার আছে, এতগুলো গ্রামবাসীর দায় দায়িত্ব আছে আপনার ওপর। তাই বলছি, প্লিজ আমাকেই যেতে দিন। না অব্যয়বাবু, প্লিজ, বাচ্চা ছেলের মতো আবদার করবেন না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছে। কথাগুলো বলে অব্যয় কাঁধের ঝোলা থেকে একটা বড় ছুরি বের করে বড়বাবুর টেবিলের সামনে রাখল। বলল, ভালো করে শুনুন বড়বাবু, এই ছুরিটা কিন্তু
সোজাসুজি ও হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিতে হবে, অন্যথায় ও কিন্তু মরবে না। আর হ্যাঁ, বারবার কিন্তু বলছি, আপনি সুযোগ হয়তো একবারই পাবেন, মাত্র একবার। তার মধ্যেই যা করার করে নিতে হবে। আপাতত আজ আমি আসি, আশা করি শীঘ্রই দেখা হবে আবার। গটগট করে অব্যয় বেরিয়ে গেল। সুভাষ হাঁক পেরে কনস্টেবলকে ডেকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিতে। আজ রাতেই তারা অভিযানে বেরোবেন। যদিও একজন অচেনা অজানা ব্যক্তির কথায় মন সায় দিতে চাইছিল না, কিন্তু এছাড়া উপায় বা কী আছে? এমনিও তারা তদন্ত চালিয়ে কিছুই করতে পারছেন না। সুভাষ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছুরিটা পাশে রাখা ব্যাগে ঢুকিয়ে নিলেন। গল্পের পরবর্তী পর্ব তথা অন্তিম পর্ব আগামী মঙ্গলবার রাত্রিবেলা ঠিক হাড় হিম কাহিনী চ্যানেলে আপনারা শুনতে পাবেন।